হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রবলেম সলভ উইথ হৃদয়। আমরা কিন্তু দেখতে দেখতে প্রায় 3টা ক্লাস শেষ করে ফেলছি। আজকে আমাদের চতুর্থ ক্লাস। এই ক্লাসে আমরা দেখব প্রোগ্রামিং এর জন্য ভেরিয়েবল এবং ডেটা কি, এবং কিভাবে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হয়, এবং একটা ভেরিয়েবল ক্রিয়েট করলে কি কাহিনী ঘটে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। এই ক্লাসে আমি প্রথমে আপনাদের থিওরিক্যাল কিছু জিনিস দেখাবো, এবং সেই সঙ্গে সঙ্গে এই থিওরিক্যাল জিনিসগুলোকে আমি প্র্যাকটিক্যাল করে করে দেখাবো, যার জন্য আমাদের একটা জুপিটার নোটবুক ওপেন করা লাগবে। তাহলে চলুন আমরা এখন জুপিটার নোটবুক ওপেন করে নিই। জুপিটার নোটবুক ওপেন করার জন্য নর্মালি সার্চ অপশনে যে আপনাকে লিখতে হবে অ্যানাকোন্ডা। অ্যানাকোন্ডা লিখলে কিন্তু আপনি অ্যানাকোন্ডা নেভিগেটর এবং অ্যানাকোন্ডা প্রম্পট নামে দুইটা অপশন দেখবেন। আমরা কি করব, অ্যানাকোন্ডা প্রম্পটে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার সামনে একটা টার্মিনাল ওপেন হয়ে যাবে, যেখানে জাস্ট আপনি লিখবেন জুপিটার নোটবুক, JUPYTER স্পেস NOTEBOOK। লেখার পর যদি আপনি ইন্টার হিট করেন, তাহলে কিন্তু আপনার জুপিটার নোটবুকটা আপনার যে বাই ডিফল্ট ব্রাউজারটা আছে সেখানে কিন্তু ওপেন হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের জুপিটার নোটবুকটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমি আপনাদের আগের ক্লাসে দেখিয়েছিলাম, কিন্তু আমরা একটা ফোল্ডারের ভিতর এই পুরো প্লেলিস্ট জুড়ে যে কাজগুলো করব সবগুলো আমরা স্টোর করে রাখবো, এবং একদম প্লেলিস্ট শেষে এই সব ফাইলগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। ওকে, যার জন্য আমি কি করছিলাম, 3D অবজেক্টের ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম প্রবলেম সলভ উইথ হৃদয় নামে। এখানে ঢোকার পরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রথমে আমাদের লাইফের ফার্স্ট একটা কোড রান করছিলাম, সেই কোডটা এখানে আসে। ঠিক একইভাবে আমরা এখানে আরেকটা পাইথন নোটবুক ওপেন করে নিব, যার জন্য আমাদের কি করতে হবে, নিউতে ক্লিক করতে হবে। করার পর পাইথন 3 নামে যে অপশনটা দেখছেন ওখানে একটা চোখ বুজে ক্লিক করে দেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন ট্যাবে আপনার একটা নোটবুক ওপেন হয়ে যাবে। ওকে, এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা নোটবুক ওপেন হয়ে গেল, যে নোটবুকটার নাম কিন্তু আনটাইটেল। এটা আমরা একটু রিনেম করে নেব। রিনেম করার জন্য জাস্ট আনটাইটেলের উপর ক্লিক করলে, ক্লিক করার পরে আমরা এই আনটাইটেলটা সরাই দিয়ে আমরা একটা নাম দিব। যেহেতু এই ক্লাসে আমরা ভেরিয়েবল এবং ডেটা নিয়ে কথা বলবো, সো আমি ফাইলটার নাম দিয়ে দিচ্ছি VARIABLE ভেরিয়েবল অ্যান্ড ডেটা। ওকে, লেখার পর যদি আপনি রিনেমে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার ফাইলের নামটা চেঞ্জ হয়ে যাবে। ওকে গুড, আমাদের কিন্তু ফাইল ওপেন করা কমপ্লিট। এখন আমরা চলে যাব আমাদের প্রেজেন্টেশনের প্রথমে আমরা দেখতে পাচ্ছি একজন মহাশয়, যে একটা বড় প্রোগ্রামার, যে সবসময় কি করে, এই যে ল্যাপটপ আছে সে ল্যাপটপে কাজ করে এবং সে চা খেতে থাকে, যার কারণে কিন্তু সে একটা ল্যাপটপ নিয়ে বসে আছে এবং তার হাতে একটা চায়ের কাপ আছে। ওকে, এবং তার সামনে লেখা আছে ভেরিয়েবল। ওকে, আমরা কিন্তু এখন ভেরিয়েবল নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি ভেরিয়েবল কি জিনিস, ভেরিয়েবল কাকে বলে, এবং ভেরিয়েবল কেন আমরা ব্যবহার করি, এই জিনিসগুলো আমি আপনাদের একটু সিম্পলি ভাবে, মানে আমার নিজের মতন করে একটু শেখানোর ট্রাই করি। ওকে, শেখানোর আগে আমি একটা ছোট্ট গল্প বলে নিই। সাপোজ মনে করেন এই যে প্রোগ্রামারটা আছে, দেখতে পাচ্ছেন কিউট একটা প্রোগ্রামার। এই প্রোগ্রামের কাজ হলো বসে বসে সারাদিন কোডিং করা এবং মাঝে মাঝে তার ফেভারিট টি পান করা, যার জন্য কিন্তু এই কিউট প্রোগ্রামারটা কি করছে, সে তার বাসায় কিন্তু একটা চা বানানোর সবগুলো সরঞ্জাম কিনে এসে রেখে দিছে। ওকে, কিভাবে রেখে দিছে এটা আমরা একটু দেখবো। প্রথমে মনে করেন চায়ের সরঞ্জাম রাখার জন্য একটা র্যাক কিনছে। ওকে, আমরা একটা র্যাকের ছবি আঁকাই। ওকে, র্যাক কেনার পরে সে কি করলো, প্রথমে সে একটা চায়ের কাপ কিনে নিয়ে এসে চা ভর্তি করে রেখে দিল একটা কৌটার ভিতর। ওকে, আমরা একটা কৌটা গেলাম, যেটার ভিতর কি রাখছে, ও চা রাখছে। ওকে, এরপরে কি করছে, চা তো শুধু চা দিয়ে তৈরি করা যায় না, এর সঙ্গে চিনি লাগে, যার কারণে কি করছে, আরেক কৌটা চিনি কিনে নিয়ে আসছে। নিয়ে আসার পর কিন্তু সে কৌটাতে চিনিটা স্টোর করে রেখে দিছে, চিনি। ওকে, এরপরে কি করলো, সে সবসময় রং চা পছন্দ করে না, যার কারণে সে কি করছে, আরেক কৌটা দুধও কিনে নিয়ে আসছে। নিয়ে আসছে সে কিন্তু তার র্যাকের ভিতর সবগুলো একটা কৌটার ভিতর করে রেখে দিছে। ওকে, এই কৌটার ভিতর সে রাখছে কি, দুধ। এই মহাশয় চা খাওয়ার জন্য কি করলো, এ কিন্তু একটা র্যাক কিনলো। র্যাক কেনার পর সে কি করলো, এক কৌটা কি করলো, চা কিনে নিয়ে এসে সে রেখে দিল, এক কৌটা চিনি নিয়ে এসে রেখে দিল, এক কৌটা দুধ নিয়ে এসে সে কিন্তু র্যাকের ভিতর সুন্দরভাবে রেখে দিল। কারণ কি, সে যখন চা বানাবে তখন কিন্তু এই জিনিসগুলো নিয়ে সে চা বানায় খেতে পারবে। ওকে, যখন একটা প্রজেক্ট তৈরি করতে হবে তখনও কিন্তু আমাদের কিছু ডেটা লাগে, যে ডেটাগুলো নিয়ে এসে কিন্তু আমাদের কোনো একটা জায়গায় স্টোর করে রাখতে হবে, এবং আমাদের দরকার পড়লে সেই ডেটাগুলো আমরা ইউজ করে যেন প্রজেক্টটা করতে পারি। ওকে, বিষয়টা কিন্তু অনেকটাই চা বানানোর মতোই। ওকে, এখন আমি বলি যে আমি চায়ের এই র্যাক বা এই কৌটা বা এই যে চা চিনি দুধ এগুলো কেন আঁকালাম। আপনি যদি এখন সিম্পলি চিন্তা করেন, এই যে এখানে যে র্যাকটা আছে, এই যে র্যাক, এই র্যাকটাকে যদি সিম্পলি একটা মেমোরি ভাবেন, ওকে, একটা মেমোরি ভাবেন, এবং এই যে কৌটাগুলো আছে এই কৌটাগুলোকে যদি আপনি একটা ভেরিয়েবল ভাবেন, এই কৌটাটাকেও কিন্তু একটা ভেরিয়েবল ভাবেন, এই কৌটাটাকেও যদি ভেরিয়েবল ভাবেন,
তাহলে কি বেঁকে থাকলো, এখানে কিন্তু আমাদের র্যাক একটা মেমোরি হয়ে গেল, কৌটাগুলো কি হলো ভেরিয়েবল হয়ে গেল, এবং এই যে মাঝে যে জিনিসগুলো আছে কৌটার মাঝে মানে চা, এটা হয়ে গেল আমার একটা ডেটা। ওকে, এটাকে যদি আপনি চিনিটাকেও যদি বিবেচনা করেন একটা ডেটা, সরি এখানে যে দুধটা রাখা আছে এই দুধটাকেও যদি মনে করেন আপনি ডেটা, তাহলে কিন্তু আপনি বিষয়টা একদম সিম্পলিফাই করে ফেলতে পারলেন যে আমরা ভেরিয়েবল কেন ব্যবহার করি। ভেরিয়েবল প্রোগ্রামিংয়ে ব্যবহার করি যেন আমাদের যে প্রজেক্ট করতে গেলে যে ডাটাগুলো লাগে সেই ডাটাগুলো আমি একটা জায়গায় স্টোর করতে পারি। এখানে যদি আপনি চিন্তা করেন যে যে কৌটাগুলো আছে সেই কৌটাগুলো একটা ভেরিয়েবল, এবং ওই ভেরিয়েবলের ভিতর যা কিছু রাখি সেটা হলো একটা ডেটা। ওকে, তার মানে আমরা বুঝলাম যে আমরা কোনো একটা ভেরিয়েবল ক্রিয়েট করি যেন আমরা তার ভিতর একটা ডেটা রাখতে পারি, এবং যখনই আপনি একটা ভেরিয়েবল ক্রিয়েট করবেন তখন সেটা কি করবে, মেমোরির একটা নির্দিষ্ট জায়গা বা লোকেশন সে নিয়ে নিবে, যে লোকেশনে আপনি ডেটাগুলো স্টোর করতে পারবেন। ঠিক যেমন দেখেন এখানে কিন্তু এই র্যাকের ভিতর আমি কিন্তু তিনটা জিনিস রাখছি, একটা হলো কি চায়ের কৌটা, একটা চিনির কৌটা, আর একটা হলো দুধের কৌটা। এখন কি হলো, এই যে চায়ের জন্য কিন্তু এই র্যাকের একটা নির্দিষ্ট জায়গাও নিয়ে নিছে, চিনির জন্যও কিন্তু একটা নির্দিষ্ট জায়গা নিয়ে নিছে, দুধের জন্যও কিন্তু একটা নির্দিষ্ট জায়গা নিয়ে নিছে। ঠিক তেমন ভাবেই কিন্তু আমরা যখন একটা ভেরিয়েবল ক্রিয়েট করি তখন আমাদের মেমোরির একটা নির্দিষ্ট লোকেশন কিন্তু ও ব্লক করে ফেলে, যার কারণে আমরা সেখানে কোনো ডেটা স্টোর করে রাখতে পারি। সবাই ক্লিয়ার যে ভেরিয়েবল কি, ডেটা কি জিনিস, এবং মেমোরিতে কিভাবে একটা ভেরিয়েবল নির্দিষ্ট একটা লোকেশনে থাকে সেই জিনিসটা দেখানোর জন্য আমি এখন চলে যাব আবার সেই জুপিটার নোটবুক। ওকে, আমরা কিন্তু জুপিটার নোটবুকে চলে আসলাম। এখন সাপোজ আমি আপনাদের প্রথমে দেখাবো আসলে একটা ভেরিয়েবল কিভাবে ক্রিয়েট করতে হয়। সাপোজ মনে করেন আমি এখানে লিখলাম এ, তারপরে দিলাম একটা সমান, তারপরে দিলাম 10, এখন এখানে আমি দিলাম বি, তারপরে দিলাম একটা সমান, তারপরে দিলাম একটা 20। এখন দেখেন এখানে যে সমান চিহ্নটা দিলাম, সমান চিহ্নর বাম পাশে যে জিনিসগুলো থাকবে সেটা হলো ভেরিয়েবল বা ভেরিয়েবলের নেম, এবং সমানের ডান পাশে যে জিনিসটা থাকবে সেটা হলো আমাদের ডেটা। মানে এখানে এ হলো একটা ভেরিয়েবল এবং 10 হলো একটা ডেটা। ওকে, এখানে তেমনভাবে বি হলো একটা ভেরিয়েবল, 20 হলো একটা ডেটা। আই থিঙ্ক সবাই ব্যাপারটা বুঝছেন যে কিভাবে ভেরিয়েবল ক্রিয়েট করতে হয়। মানে আমরা একটা সমানের বাম সাইডে যে জিনিসটা দেব সেটা হলো আমাদের ভেরিয়েবল নেম, এবং ডান সাইডে যে জিনিসটা দিব সেটা হলো আমাদের একটা ডেটা। মানে কি, এই যে এ নামে একটা ভেরিয়েবল কি হলো, আমি তখন কি করছিলাম, চা নামে একটা কৌটা ছিল যার ভিতরে আমি কি ঢুকাই রাখছিলাম, চা ঢুকাই রাখছিলাম, তাই তো। এখানে কি ছিল, এই কৌটা, চায়ের যে কৌটা ছিল সেটা হলো একটা ভেরিয়েবল এবং চাটা ছিল একটা ডেটা, তাই তো। ঠিক তেমনই ভাবে এখানে এ হলো একটা ভেরিয়েবল, 10 হলো তার ডেটা, মানে এই এর ভিতর 10 আছে। এখন এই এটা কি হয়েছে, আমার যে সিস্টেমের মেমোরি আছে এই মেমোরিতে একটা লোকেশন ক্রিয়েট করছে যেখানে এই 10টাকে ও স্টোর করে রাখছে। সবাই ক্লিয়ার? এখন যে এই যে এ একটা মেমোরির লোকেশন ক্রিয়েট করলো, এটা দেখার জন্য কি করতে পারি আমরা, আমাদের পাইথনে একটা বাই ডিফল্ট ফাংশন আছে যেটার সাহায্যে আমরা দেখতে পারি যে আমার এই যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলের লোকেশন কত, এই ভেরিয়েবলের লোকেশন কত। ওকে, এটা আমি একটু রান করি, শিফট এন্টার মেরে রান করলে দেখেন সুন্দরভাবে রান হয়ে গেল, মানে আমাদের কোনো এরর নেই। ওকে, এখন যদি আমি দেখতে চাই যে আমার এ ভেরিয়েবলটা কোন লোকেশনে আছে, বি ভেরিয়েবলটা কোন লোকেশন আছে, ওকে, আমি তার জন্য কি করতে পারি, জাস্ট লিখবেন আইডি, লেখার পর ফার্স্ট ব্র্যাকেটের ভিতর জাস্ট ভেরিয়েবলের নামটা আপনি দিয়ে দিবেন। ওকে, আমরা প্রথমে দেখবো এর জন্য দেখার পর যদি আমি শিফট এন্টার মারি তাহলে কিন্তু ওই একটা নাম্বার দিল যেটা হলো আমার মেমোরির একটা নির্দিষ্ট লোকেশন। ওকে, এখন আমরা যদি বি ভেরিয়েবলের জন্য দেখতে চাই তাহলে আইডি বি লেখার পর যদি আমি শিফট এন্টার মারি তাহলে কি ও কিন্তু ডিফারেন্ট একটা লোকেশন নাম্বার দেখাচ্ছে। তো আমরা বলতে পারি যে আমাদের পাইথন প্রোগ্রামিং প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য আলাদা আলাদা মেমোরি লোকেশন ক্রিয়েট করে। ওকে, তাহলে আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার। আমরা আবার একটু আমাদের প্রেজেন্টেশনে চলে যাই। এখন এই যে আমাদের একটা বড় প্রোগ্রামার এখানে বসে আছে, আমরা এর সাহায্যে দেখব যে আমরা একটা ভেরিয়েবল যখন ক্রিয়েট করব তখন আমাদের কি রুলস ফলো করতে হবে, মানে পাইথনের কি কি সিনট্যাক্স আমাদের ফলো করে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। তো প্রোগ্রামার বাবু আমাদের একটা একটা করে রুলস দেখাই দেন। প্রথম রুল সে আমাদের দেখাচ্ছে যে এ ভেরিয়েবল নেম মাস্ট বি স্টার্ট উইথ এ লেটার অর এ আন্ডারস্কোর ক্যারেক্টার। এর মানে হলো আমরা যদি কোনো ভেরিয়েবল ক্রিয়েট করতে চাই তাহলে কিন্তু সেটা অবশ্যই কোনো লেটার অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু হতে হবে। ওকে, তাহলে চলুন আমরা আবার জুপিটার নোটবুকে চলে যাই এবং এই যে একটা রুলস বললো এই রুলসের সত্যতাটা যাচাই করে নিই। ওকে, কোনো ভেরিয়েবল ক্রিয়েট করতে গেলে আমাদের কোনো লেটার অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে। ওকে, আমরা কোনো লেটার দিলাম যে সমান দিয়ে দিলাম আমি হৃদয়, দেওয়ার পর আমি যদি শিফট এন্টার মারি
তাহলে কিন্তু এখানে যে একটা ভেরিয়েবল হৃদয় একটা ডেটা হয়ে গেল, সুন্দরভাবে রান হয়ে গেল। তার মানে কি আমরা কোনো একটা লেটার দিয়ে কিন্তু আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। আবার যদি আমরা এখানে লিখি লেটার, LATTER, লেটার লিখলাম। এই যে আমি লেটার লিখলাম, লেটার লেখার পর একটা সমান দিলাম, সমান দেওয়ার পর এখানে লিখলাম 50। তারপর যদি আমি শিফট এন্টার মেরে রান করি তাহলেও কিন্তু এটা রান হয়ে গেল। তার মানে কি আমরা একটা ওয়ার্ড দিয়েও কিন্তু আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। ওকে, এখন সে আমাকে বলছে আমরা কিন্তু চাইলে আন্ডারস্কোরও ব্যবহার করতে পারবো। ওকে, আমরা শুধু আন্ডারস্কোর ব্যবহার করে যদি সমান এর ভিতরে আমি কত দেবো, 60 দিব। দেওয়ার পরে যদি আমি শিফট এন্টার মারি তারপরেও কিন্তু এটা রান হয়ে গেল। তার মানে কি আমরা কিন্তু একটা আন্ডারস্কোর দিয়েও ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি। আমরা আবার একটু প্রেজেন্টেশনে চলে যাই, যে দেখি আমাদের প্রোগ্রামার মশাই আমাদের দ্বিতীয় নাম্বার রুলস কি দেখায়। ওকে, সে আমাদের বলছে এ ভেরিয়েবল নেম ক্যান নট স্টার্ট উইথ এ নাম্বার, মানে আমাদের কোনো ভেরিয়েবল ক্রিয়েট করতে গেলে আমরা সেখানে নাম্বার দিয়ে ব্যবহার করতে পারবো না। ওকে, তাহলে চলুন এর সত্যতা যাচাই করে নিই আমরা। তার জন্য আমরা চলে যাব জুপিটার নোটবুকে। যাওয়ার পরে এখন যদি আমরা এখানে জাস্ট একটা নাম্বার দিলাম যে আমি 1 দিয়ে আমি সমান দিয়ে লিখলাম যে এটার ভিতরে আমি স্টোর করতে চাচ্ছি 70। এখন যদি আমি শিফট এন্টার মারি তাহলে বলতেছে পাইথন মামা রেগে মেগে বলতেছে, মামা তুমি তো কি লিখতেছো আমি কিছুই বুঝতেছি না। তার কারণে কিন্তু একটা সিনট্যাক্স এরর দিয়ে দিচ্ছে। সো তার মানে আমাদের প্রোগ্রামার মশাই বললো যে আমরা কোনো নাম্বার দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না। তার মানে আমরা কিন্তু এর সত্যতা যাচাই করলাম যে বাস্তবেই আমরা কোনো নাম্বার দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না। এখন আমরা কোনো নাম্বারের সঙ্গে লেটার অ্যাড করে দেখব যে আমরা ভেরিয়েবল তৈরি করতে পারি কিনা। ওকে, এখন আমি সাপোজ দিলাম 1, দেওয়ার পর দিলাম নাম, দেওয়ার পর সমান দিয়ে আমি যদি এর ভিতর 50 দিয়ে শিফট এন্টার মারি তারপরেও কিন্তু দেখাচ্ছে সিনট্যাক্স এরর। তার মানে আমরা কোনো লেটারের আগেও বা কোনো ওয়ার্ডের আগেও যদি আমরা কোনো নাম্বার ইউজ করি সেক্ষেত্রেও কিন্তু আমরা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারবো না। ওকে, এখন যদি আমরা মনে করেন এই নাম্বারটা আগে দিলাম, মানে কোনো লেটার আগে দিলাম, ওয়ার্ড আগে দিলাম, দেওয়ার পরে আমরা যদি শেষে একটা নাম্বার ইউজ করি, করার পর যদি সমান দিয়ে আমি 50 দেওয়ার পর শিফট এন্টার মারি তাহলে কিন্তু আমাদের ভেরিয়েবল ক্রিয়েট করতে পারতেছি। তার মানে কি আমরা কিন্তু কোনো ভেরিয়েবল ক্রিয়েট করার প্রথমে কোনো নাম্বার ইউজ করতে পারবো না। ওকে, আবার আমরা একটু প্রেজেন্টেশনে চলে যাই, দেখি নেক্সট কোনো রুল আছে কিনা। কি প্রোগ্রামার মশাই নেক্সট কোনো রুল আছে? অবশ্যই আছে, সে বলতেছে। দেখি কি রুলস দেখাই, ওমা অনেক বড়। দেখি এ ভেরিয়েবল নেম ক্যান অনলি কন্টেইন আলফা নিউমারিক ক্যারেক্টার অ্যান্ড আন্ডারস্কোর, মানে আমরা এ থেকে জেড পর্যন্ত এবং 0 থেকে 9 পর্যন্ত এবং আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো ভেরিয়েবলের ভিতরে কোনো কিছু লেখার জন্য বা ভেরিয়েবলের নেম ক্রিয়েট করার জন্য। ওকে, তাহলে চলুন আমরা দেখে নিই করতে পারি কিনা। ওকে, সাপোজ মনে করেন আমি এখন ভেরিয়েবলের নাম দিতে চাচ্ছি নাম্বার আন্ডারস্কোর 1, দেওয়ার পর আমি যদি লিখি এখানে 20, দেওয়ার পর যদি শিফট এন্টার মারি তাহলে দেখেন সুন্দরভাবে রান হয়ে যাচ্ছে। আমরা কিন্তু একটা লেটার, একটা আন্ডারস্কোর এবং একটা নাম্বার ইউজ করেও আমরা একটা ভেরিয়েবল মেড করতে পারবো। অবশ্যই সেই নাম্বারটা আমরা ভেরিয়েবলের সামনে দিতে পারবো না, মানে এমন লিখতে পারবো না যে 1 আন্ডারস্কোর নাম সমান 10, তাহলে কিন্তু আমাদের পাইথন মামা রেগে যে একটা সিনট্যাক্স এরর দিয়ে দিবে। ওকে, আমরা আবার প্রেজেন্টেশনে চলে এলাম। এখন দেখবো যে আমাদের প্রোগ্রামার বাবু আর কোনো রুলস আমাদের দেখাই কিনা। ওকে, এখন কিন্তু আরেকটা রুলস আমাদের দেখাচ্ছে, সেটা হলো ভেরিয়েবল নেমস আর কেস সেনসিটিভ। মানে কি ভেরিয়েবল নেমস হলো কেস সেনসিটিভ। বিষয়টা কি জিনিস আমি আপনাদের জুপিটার নোটবুকে নিয়ে যা বোঝাই। এখন দেখেন আমি এখানে ক্রিয়েট করলাম যে এজ, সাপোজ মনে করেন আমার এজ 24 ইয়ার্স। ওকে, এরপরে আমি আবার লিখলাম এজ, দুইটাই কিন্তু আমি লিখলাম কি এজ, এজের ভিতর আমি দিলাম 24 ইয়ার্স আর এই এজের ভিতর দিলাম আমি 25 ইয়ার্স। ওকে, এখন যদি আমরা শিফট এন্টার মারি দুইটাই কিন্তু রান হয়ে গেল। তার মানে কি আমি ভেরিয়েবলের ভিতর কিন্তু আমি লোয়ার কেস ইউজ করতে পারবো, আপার কেস ইউজ করতে পারবো, এটা কোনো বাধ্যবাধকতা নেই। তবে বাধ্যবাধকতা এখানে যখন আমি এজটাকে কল করতেছি তখন কিন্তু 24 দেখাচ্ছে, যখন আমি বড় হাতের এজ কে কল করতেছি তখন কিন্তু 25 দেখাচ্ছে। সো এই যে দুইটাই কিন্তু আমার ভেরিয়েবলের নাম এজ, কিন্তু এখানে প্রবলেমটা হলো প্রথম ভেরিয়েবলে আমি শুরু করছি লোয়ার কেস দিয়ে এবং শেষেরটাকে আমি শুরু করছি আপার কেস দিয়ে, যার কারণে এই দুইটা কিন্তু আলাদা আলাদা মেমোরি লোকেশন ক্রিয়েট করছে। এই জন্যই আমাদের প্রোগ্রামিং মশাই বলছে ভেরিয়েবল নেম আর কেস সেনসিটিভ। মানে আপনি যদি কোনো ভেরিয়েবল নেমের ভিতর আপার কেস ব্যবহার করেন তাহলে সেটা একটা মেমোরি লোকেশন ক্রিয়েট করবে, এবং আপনি যদি কোনো ভেরিয়েবলের ভিতর লোয়ার কেস ইউজ করেন সেজন্য আলাদা একটা মেমোরি লোকেশন ক্রিয়েট করবে। ওকে, আমরা একটু দেখি দুইটার মেমোরি লোকেশন এক কিনা। সাপোজ আমি এখানে দিলাম আইডি দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আমি যদি লিখি এজ, লেখার পর যদি আমি শিফট এন্টার মারি তাহলে কিন্তু আমার একটা লোকেশন নাম্বার দেখাই দিচ্ছে। সো আমি আবার লিখলাম আইডি, লেখার পর আমি বড় হাতের এ দিয়ে এজ লিখলাম, লেখার পর যদি আমি শিফট এন্টার মারি
তাহলে কিন্তু ওর ডিফারেন্ট একটা কি লোকেশন দেখাচ্ছে। তার মানে কি আমাদের দুইটা ভেরিয়েবলের কিন্তু আলাদা আলাদা লোকেশন রয়েছে। ওকে, সেম জিনিসটা যদি আমি একটু কপি করে নিয়ে আসি, উপরের দুইটা ভেরিয়েবল আমি কপি করলাম, কপি করে আমি এই সেলে একটু পেস্ট করলাম। পেস্ট করার পর এখন আমরা কি করব, নাম দুইটারই সেম করে দিই, মানে এটাও এস করে দিই, এটাও এস করে দিই। দেওয়ার পর যদি আমি শিফট এন্টার মারি, এখন যদি আমি দেখতে চাই যে এস এস কিন্তু এখন আমার দেখাচ্ছে 25। কারণ কি বলেন, আমার তো দেখানোর কথা এখানে এস সমান দেখানো আছে 24, এখানে আবার এস সমান দেওয়া আছে 25, কিন্তু দেখাচ্ছে এখানে 25, 24 কিন্তু আমার দেখাচ্ছে না। কারণ কি, এখানেও কিন্তু এস বানানটা দেখেন, এখানেও কিন্তু এস বানানটা দেখেন, দুইটাই কিন্তু সেম। যার কারণে ও কিন্তু কি করছে, যখন আমরা এই দুইটা এস একই নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, তখন কি করছে, ও আমার মেমোরির ভিতর একটা লোকেশন ক্রিয়েট করছে। এখন কিন্তু দুইটা এজেরই জন্য একটা লোকেশন, যে লোকেশনে প্রথমে কি করছিল, ও স্টোর করছিল 24, তারপরে আমি কি করছি, রিরাইট করে লিখছি 25। যার কারণে এখন কিন্তু এর ভিতর স্টোর হয়ে গেছে 24 এর জায়গায় 25। যার কারণে যখন আমি প্রিন্ট করতেছি তখন কিন্তু দেখাচ্ছে 25। ওকে, তাহলে আমরা এখন দেখি এই যে দুইটা এজ নিলাম, দুইটা এজেরই লোকেশন এক কিনা। ওকে, এখন জাস্ট আমি এখানে আবার লিখবো আইডি, লেখার পরে আমি যদি লিখি এস, লেখার পরে যদি শিফট এন্টার মারি, তাহলে দেখাচ্ছেন এই এস কিন্তু একটা লোকেশনেই আছে, যেটা হলো এই লোকেশন। ওকে, তাহলে আমরা বুঝলাম যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো একটা কেস সেনসিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেখানে যদি আমি কোনো আপার কেস ইউজ করি তাহলে আমাকে ওই ভেরিয়েবল কল করার সময় আপার কেস দিয়েই লিখতে হবে, এবং কোনো কারণে যদি আমি লোয়ার কেস ব্যবহার করি, ওই ভেরিয়েবল কল করার সময় কিন্তু আমার লোয়ার কেসই ব্যবহার করতে হবে। ওকে, এরপরে আবার আমরা প্রেজেন্টেশনে চলে গেলাম। যাওয়ার পরে এখন এই যে প্রোগ্রামিং মহাশয় এখানে বসে আছে চায়ের কাপ হাতে এবং ল্যাপটপ নিয়ে, ওর কাছে কিন্তু ভেরিয়েবল লেখার জন্য আর কোনো রুলস নেই। ওকে, আমি এই প্রোগ্রামার মহাশয়কে বলছিলাম যে আপনি এমন একটা প্রোগ্রাম লেখেন যে প্রোগ্রামের মাধ্যমে আমরা কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে একটা ছোট প্রজেক্ট করতে পারি, যেটার থেকে আমি ভেরিয়েবলগুলো আমি আমার অডিয়েন্সদের দেখাতে পারি যে এইভাবে করা হয়। ও কিন্তু লিখে রাখছে, এখন ওর কম্পিউটারের ভিতর এটা আছে, যার কারণে ওর কম্পিউটার দেখতে হলে কান ধরে একটু টান দিতে হবে, বুঝছেন? কান ধরে টান দিলে ওর কম্পিউটারের স্ক্রিনটা আমরা দেখতে পাবো। ওকে, ওর কম্পিউটারের স্ক্রিনটা কিন্তু আমাদের সামনে চলে আসলো। ও ওখানে কি করছে দেখেন, ও কিন্তু প্রায় 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ভেরিয়েবল ও কল করছে একটা কোড করার জন্য। ওকে, এখন কি হবে, এই যে 7টা ভেরিয়েবল কল করলো এবং 7টা ভেরিয়েবলের ভিতর কিন্তু ও বিভিন্ন রকম ডাটা স্টোর করছে, যার কারণে কিন্তু এই 7টা ভেরিয়েবল আমার মেমোরির 7টা লোকেশন ক্রিয়েট করে নিছে। দেখেন এখানে আমি একটু দেখাই দিছি যে এই যে অ্যাপের জন্য কিন্তু আলাদা একটা মেমোরি লোকেশন ক্রিয়েট হয়েছে, নাম্বার 1 এর জন্য আলাদা একটা মেমোরি লোকেশন ক্রিয়েট হয়েছে, নাম্বার 2 এর জন্য আলাদা একটা মেমোরি লোকেশন ক্রিয়েট হয়েছে, নাম্বার 3 এর জন্য আলাদা একটা মেমোরি লোকেশন ক্রিয়েট হয়েছে। এবং দেখেন এখানে মানে কন্ডিশনের যে ট্রু দেওয়া আছে ডাটা, সেটার জন্য কিন্তু আলাদা একটা লোকেশন ক্রিয়েট হয়েছে মেমোরিতে। সবগুলো ভেরিয়েবলের জন্য কিন্তু সবগুলো আলাদা আলাদা লোকেশন ক্রিয়েট হবে। ওকে, এখন যদি আমি আপনাদের কাছে কোশ্চেন করি যে আমরা প্রোগ্রামিং এর ভিতর কেন ভেরিয়েবল ক্রিয়েট করি, তাহলে আপনারা অবশ্যই উত্তর দিবেন যে চা খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি মজা করে বললাম, অনেকটাই চা খাওয়ার মতোই। চা খেতে হলেও কিন্তু আপনাকে বেশ কিছু জিনিস কিনে নিয়ে এসে কোনো এক জায়গায় স্টোর করতে হবে, এবং আপনার যখন প্রয়োজন পড়বে তখন কিন্তু সেগুলো নিয়ে একটা চা মেক করে আপনাকে খেতে হবে। ঠিক আপনি যখন একটা প্রজেক্ট করতে যাবেন তখনও কিন্তু আপনার কিছু ডেটার প্রয়োজন হবে, যেগুলো একটা জায়গায় রেখে দেওয়ার জন্য কিন্তু আমাদের ভেরিয়েবল ক্রিয়েট করতে হয়। মানে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করি কি জন্য, একটা ভেরিয়েবল ক্রিয়েট করি আমরা কোনো একটা ডেটাকে স্টোর করে রাখার জন্য। ওকে, এবং যখনই আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করি তখনই কি হয়, আমাদের মেমোরিতে একটা লোকেশন ক্রিয়েট হয়ে যায়, যে লোকেশনে আমরা ডেটাগুলো স্টোর করতে পারি। সো আমি বিশ্বাস করি এই ভেরিয়েবল ডেটা এবং মেমোরিতে যে স্টোর করে রাখে একটা লোকেশনে, এটা নিয়ে আপনাদের ভিতরে আর কোনো কনফিউশন নেই। যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে কিন্তু ইউটিউব এবং ফেসবুক যে কমেন্ট বক্সটা রেখে দিছে, এটা কিন্তু এমনি এমনি রাখেনি। এই কমেন্ট বক্সটা তৈরি করতেও কিন্তু একটা প্রোগ্রামারের কয়েক হাজার লাইন কোড করা লাগছে। সো এই কমেন্ট বক্সটা আপনারা সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি সবার কমেন্টের রিপ্লাই দিয়ে দিব। এবং আপনারা যদি তারপরেও না বুঝতে পারেন, ডেসক্রিপশনে আমরা একটা গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা কিন্তু সেখানে পোস্ট করতে পারেন, কেউ না কেউ আপনার প্রবলেমের সলিউশনটা দিয়ে দিবে। তাহলে আজকের মতন এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।